আপনি কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি নিচে যাচ্ছি। জমেলা চাচি নাস্তা বানাচ্ছেন উনি। বলেই টিনা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান হাত বাড়িয়েও তাকে থামাতে পারল না। সে শুধু বিষণ্ণ দৃষ্টিতে ত্রিনা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। নুসরাত আর তার ফ্রেন্ড আরশি গল্প করতে করতে ভার্সিটির মেন গেট দিয়ে ভেতরে ঢুকছিল। তাদের আলোচনার বিষয় ছিল সামনের সেমিস্টার আর কঠিন সব অ্যাসাইনমেন্ট। কিন্তু তাদের এই স্বাভাবিক শান্ত পরিবেশে ছন্দপতন ঘটল যখন পেছন থেকে উচ্চ শব্দে শীষ বাজানোর আওয়াজ ভেসে এলো। নুসরাত থেমে গেল। আরশি ফিসফিস করে বলল, দাঁড়াস না নুসরাত, চল। এদের তো চিনিস, ভার্সিটির সবচেয়ে বখাটে আর উচ্ছৃঙ্খল দল এটা। প্রতিদিনের এক অভ্যাস। নুসরাত এক মুহূর্তের জন্য নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তারা যখন আবারও হাঁটতে শুরু করলো ঠিক তখনই পেছন থেকে অত্যন্ত কুরুচিপূর্ণ আর ঘেন্না ভরা এক মন্তব্য কানে এলো। পুরো মাল একটা, কি বলিস তোরা? কথাটা শোনা মাত্রই নুসরাতের রক্ত মাথায় চড়ে গেল। সে আরশির কোনো বাধা মানল না। ঘুরে দাঁড়িয়ে শটান হেঁটে গেল সেই বাইক আরোহী ছেলেদের সামনে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, কি বললি এখন? সাহস থাকলে আবার বল। বাইক থেকে নেমে এক সিনিয়র ছাত্র তার ছেলের হাসিতে নুসরাতের মুখোমুখি দাঁড়ালো। সে বুক ফুলিয়ে বলল, আরে তোমার সিনিয়র আমরা, তাই একটু সম্মান দিয়ে কথা বলো। আমি বলি যে তুমি একটা হট মাল, এতে রাগ করার কি আছে? তার কথা শেষ হতে না হতেই বাতাসের বেগে নুসরাতের হাতটা উঠল এবং প্রচণ্ড শব্দে ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিল। আশেপাশের সবাই স্তব্ধ হয়ে গেল। পুরো ভার্সিটি প্রাঙ্গণে তখন পিনপতন নীরবতা। ছেলেটা অপমান আর রাগে একবার চারিপাশে তাকালো। দেখলো অনেকেই তাকে দেখে ঠোঁট টিপে হাসছে। নুসরাত রাগে কাঁপতে থাকা আঙ্গুল তুলে ছেলেটার চোখের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, ফার্দার যদি আবারও এমন অসভ্যতা করার সাহস দেখাস, তবে ডানে আর বামে মিলে ডাবল থাপ্পড় খাবি, মনে থাকে যেন। মাইন্ড ইট। বলেই নুসরাত আর পিছু ফিরে তাকালো না। গটগট করে আরশিকে নিয়ে ভেতরে চলে গেল। আর পেছনে দাঁড়িয়ে থাকা সেই বখাটে ছেলেটা নিজের গালে হাত ঘষতে ঘষতে দাঁত কিরমির করতে লাগলো। নুসরাত চলে যাওয়ার পথের দিকে তার হিংস্র দৃষ্টি জানান দিচ্ছিল যে অপমানটা সে সহজে হজম করবে না। 2 দিন ধরে নৌশির দুরন্তপনা আর মারপিট যেন হঠাৎই উবে গেছে। সারা বাড়ির লোক এই নীরবতা লক্ষ্য করছে, কিন্তু কেউ কিছু বলছে না। আদনান ড্রয়িং রুমের সোফায় বসে উসখুস করছে। যার সঙ্গে সারাদিনে হাজারবার ঝগড়া না করলে তার পেটের ভাত হজম হয় না, সেই মেয়েটা এমন শান্ত হয়ে গেল কেন? 2 বার নওশীর দরজার সামনে গিয়ে ঘুরে এসেছে সে, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ। আদনান আর সহ্য করতে না পেরে মিতু ভাবিকে ডেকে বলল, ভাবি 2 কাপ কফি দাও তো। মিতু রান্নাঘর থেকেই উত্তর দিল, 2 কাপ দিয়ে কি করবে? আর লাগলে এসে নিয়ে যাও, আমি ব্যস্ত। আদনান আর কথা না বাড়িয়ে নিচে রান্নাঘরে গিয়ে 2 কাপ কফি বানিয়ে উপরে উঠে গেল। আবারও সেই বন্ধ দরজা। এবার সে বেশ জোরে নক করতেই নৌশি দরজা খুলল। আদনান অনুমতি ছাড়াই ঘরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে সোজা প্রশ্ন করল, কি সমস্যা তোর শুনি? এত বড় নাদানে বাচ্চা হঠাৎ এত ভালো মানুষ হয়ে গেলি কিভাবে? নৌশি বিরক্তি নিয়ে তাকালো। আদনানের প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বলল, জানিস না, কয়েকদিন পরেই আমার এইচএসসি পরীক্ষা, পড়ার জন্য একটু শান্ত হয়েছি। আদনান নাক সিটকে বলল, তা পড়ছিলি তো বুঝলাম, কিন্তু বইপত্র কোথায়? বই ছাড়া কি স্বপ্নে বিদ্যাসাগর হয়ে যাবি? নৌশি কোনো জবাব দিল না। আদনানের স্বভাব হলো নৌশির রুমে ঢুকলে এক জায়গায় স্থির না থাকা। সে নৌশির হাতে একটা কফির কাপ ধরিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে রাখা মাটির কারুকার্য করা সুন্দর একটা কাপল পুতুলে হাতে তুলে নিল। নৌশি তখনও জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আদনান পুতুলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল, কিন্তু হঠাৎ হাত ফসকে সেটা টাইলসের উপর আছড়ে পড়ল। ঝনঝন শব্দে নৌশি চমকে তাকালো। তাকাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার প্রাণের চেয়েও প্রিয় সেই মাটির কাপড় পুতুলটা ফ্লোরে পড়ে 3 টুকরো হয়ে লুটুপুটি খাচ্ছে। আদনান অপরাধীর মতো শুকিয়ে যাওয়া মুখে নৌশির দিকে তাকালো। নৌশি পাগলের মতো ছুটে গিয়ে ফ্লোরে বসে ভাঙা টুকরোগুলো তোলার চেষ্টা করলো, কিন্তু লাভ নেই। মাটির জিনিস একবার ভাঙলে আর জোড়া লাগে না। নৌশি ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো এখন টকটকে লাল, আর সেই চোখে আদনানের জন্য বয়ে যাচ্ছে আগ্নেয়গিরির লাভা। নৌশির গগনবিদারী চিৎকারে আদনান এক মুহূর্তের জন্য থমকে গেল। সে কিছু বুঝে ওঠার আগে নৌশি তার বুকের উপর 2 হাত দিয়ে প্রচন্ড জোরে এক ধাক্কা দিল। এটা কেন করলি? কেন ভাঙলি ওটা? নৌশির কণ্ঠস্বর রাগে কাঁপছে। আদনান অপ্রস্তুত হয়ে বলল, আর এমন করছিস কেন? সামান্য একটা মাটির পুতুলি তো, ভেঙেছে তো কি হয়েছে? আমি অন্য একটা কিনে দেব। নৌশি এবার ফুপিয়ে কেঁদে উঠল। তার চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ছে। সে আর্তনাদ করে বলল, তোর কাছে সবকিছু সামান্য?
সবকিছুই তোর কাছে হাসি তামাশা? আদনান নওশীর এই আকস্মিক ভেঙে পড়া দেখে অবাক হয়ে গেল। সে তো জানতো নওশী অনেক শক্ত মনের মেয়ে। সে একটু নরম গলায় বলল, পুতুলটা তো আমি তোকে ছোটবেলায় মেলা থেকে গিফট করেছিলাম। নিজেদের জিনিস হাত থেকে পড়ে ভেঙে গেছে, তার জন্য এত রিয়েক্ট করছিস কেন? তুই দিয়েছিস বলে কি সেটা ভেঙে দেওয়ার অধিকারও তোর আছে? নওশী আবারও তাকে ধাক্কা দিয়ে দরজার দিকে সরিয়ে দিতে লাগলো। আদনান এবার অপরাধ বোধে কুঁকড়ে গিয়ে পড়ল। আমি ইচ্ছে করে করিনি নৌশি, সরি। নওশী এবার আর চিৎকার করলো না, বরং খুব হিমশীতল আর রুক্ষ গলায় বলল, আদনান, তুই এখনই আমার রুম থেকে বের হ। গেট আউট। আদনান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত নওশী তাকে কখনোই নাম ধরে ডাকেনি। সবসময় আদু ভাই, পচা, হাদারাম বা কুত্তা বলে খেপিয়েছে, কিন্তু আজ সরাসরি তার নাম ধরে ডাকার মধ্যে যে পরিমাণ দূরত্ব আর অবজ্ঞা ছিল, তাতে আদনানের বুকের ভেতরটা বিষিয়ে উঠল। আদনানকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দিয়েই নওশী সজোরে দরজা আটকে দিল। আদনান করিডোরে একা দাঁড়িয়ে রইল। ভেতর থেকে নওশীর গুমড়ে কাদার শব্দ ভেসে আসছে। তাদের জীবনের আগেও হাজারবার ঝগড়া হয়েছে, বালিশ ছোড়াছুড়ি হয়েছে, কিন্তু কখনো পরিবেশটা এত বিষণ্ণ আর সিরিয়াস হয়ে ওঠেনি। সন্ধ্যার আধার ঘনিয়ে আসতে আরিয়ান আর টিনা বাংলো থেকে বের হলো। আরিয়ানের কোম্পানির ম্যানেজার স্থানীয় একটা অভিজাত রিসোর্টে এক জমকালো পার্টির আয়োজন করেছেন। টিনা প্রথমে একটু দ্বিধায় ছিল, কিন্তু ম্যানেজারের বিনয়ী অনুরোধে আর শেষ পর্যন্ত রাজি হতে হলো। গাড়ি এখন ব্রহ্মপুত্র নদের উপরে দীর্ঘ ব্রিজ দিয়ে চলছে। জানালার কাছ দিয়ে বাইরের দৃশ্যটা অপূর্ব লাগছে। নদের বুকে চাঁদের প্রতিফলন আর দূরে ছোট ছোট নৌকার আলো মিলে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। টিনা মুগ্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আরিয়ানার চোখে একবার টিনার দিকে তাকালো। মেরুন রঙের শাড়িতে টিনাকে আজ অন্যরকম সুন্দরী লাগছে। অজান্তে আরিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইদানিং কেন যেন টিনার দিকে তাকালে তার মনটা হালকা হয়ে যায়, যার কারণ হয়তো সে নিজেও পুরোপুরি জানে না। তারা পার্টিতে পৌঁছাতে সবাই করতালির মাধ্যমে তাদের স্বাগত জানালো। এত মানুষের ভিড় আর উচ্চ শব্দের মিউজিক দেখে টিনা কিছুটা গুটিয়ে গেল। আরিয়ান তা লক্ষ্য করে টিনার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। সে টিনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে অভয় দিল, ভয় পেও না, আমি তো আছি, আমার হাতটা শক্ত করে ধরে রাখো। টিনা অবাক চোখে আরিয়ানের দিকে তাকালো। এই মানুষটার ভেতরের এই কোমল রূপটা তাকে বারবার বিস্মিত করে। চারিদিকে অনেক যুগল নাচে মত্ত, কিন্তু টিনা বা আরিয়ান কারো এসব একদম পছন্দ নয়। এক পাশে বার কাউন্টারে বিভিন্ন ব্র্যান্ডের হার্ড ড্রিঙ্কস সাজানো। একজন ওয়েটার এসে ট্রে এগিয়ে ধরল। আরিয়ান ভদ্রভাবে প্রত্যাখ্যান করে বলল, থ্যাংক ইউ, আমাদের জন্য শুধু সফট ড্রিঙ্কস নিয়ে এসো। ওয়েটার চলে গেল এবং কিছুক্ষণ পর গ্লাসে করে জুস নিয়ে এলো। টিনা উত্তেজনায় আর ঘাবড়ে গিয়ে এক নিঃশ্বাসে এক গ্লাস জুস শেষ করে ফেললো। তবে তার মনে হলো জুসের স্বাদটা সাধারণের চেয়ে একটু বেশি কড়া। এর মাঝে ম্যানেজার আরিয়ানকে একটু দূরে ডেকে নিয়ে গেলেন জরুরি কিছু লোকজনের সাথে পরিচয় করিয়ে দিতে। আরিয়ান না চাইলেও ম্যানেজার জোর করে তার হাতে অ্যালকোহলের একটা গ্লাস ধরিয়ে দিয়ে বললেন, এক গ্লাস খেলে কিছু হবে না স্যার, এনজয় করুন। আরিয়ান এবার আর না করতে পারল না। টিনার গলা যেন তৃষ্ণায় বারবার শুকিয়ে আসছে। সে ওয়েটারকে ইশারায় ডেকে বলল, আরেক গ্লাস সফট ড্রিঙ্কস দিয়ে যাবেন প্লিজ। ওয়েটার দ্বিতীয়বার গ্লাস দিয়ে গেল। টিনা তৃপ্তি সহকারে সেটা শেষ করলো, কিন্তু সে জানতো না অতিরিক্ত পানীয় তার শরীরের উপর কী প্রভাব ফেলতে যাচ্ছে। ড্রিঙ্কসটা যে সাধারণ ছিল না তা টিনা কয়েক মুহূর্ত পরে টের পেতে শুরু করলো। তার চারপাশটা কেমন যেন দুলতে শুরু করেছে। মাইমুনা বেগম বিছানার এক কোণে বসে খুব মনোযোগ দিয়ে একটা শার্টের বোতাম লাগাচ্ছিলেন। সুই সুতার কাজে তার নিপুণ হাত চলছে। ঠিক তখনই আহাদ মির্জা গুনগুন করতে করতে রুমে ঢুকলেন। মাইমুনা বেগম খুব একটা ভ্রুক্ষেপ করলেন না, নিজের কাজেই মগ্ন রইলেন। অল্প বয়সে বিয়ে হলেও মাইমুনা বেগম এখনো আগের মতোই সতেজা সুন্দরী। বয়সের ছাপ তার চেহারায় তেমন একটা পড়েনি। আহাদ মির্জা গিয়ে সোজা স্ত্রীর মুখোমুখি বসলেন। মাইমুনা বেগম কাজ থামিয়ে একবার ভ্রু কুচকে স্বামীর দিকে তাকালেন। আহাদ মির্জা বেশ রসিকতা করে বলে উঠলেন, আহ, কি রূপ তোমার গো মাইমুনা, তোমাকে দেখলে এখনো ইচ্ছে হয় আবারও বিয়ে করে ধিতাং ধিতাং করে গানে নিচে কুদে একাকার করে ফেলি। মাইমুনা বেগম হাতের কাজটা শেষ করে সুতো ছিঁড়ে সোজা হয়ে বসলেন। ঠোঁটের কোণে চাপা হাসি চেপে বললেন, কি ব্যাপার সাহেবের মুখে আজ দেখি মধু ধরছে, কি মতলব আপনার? আহাদ মির্জা শব্দ করে হাসলেন, সবসময় কি শুধু মতলবই নিয়ে আসি, ভালোবাসার কথা বলতে পারি না? যা কই সব কথা। তোমার কোমরের ব্যথার কি খবর? আজ কিছুটা ভালো। মাইমুনা বেগম সংক্ষেপে উত্তর দিলেন। গরম পানি করে এনে দেবো সেক দেওয়ার জন্য? আহাদ মির্জার কণ্ঠে রাজ্যের যত্ন। স্বামীর এমন আহ্লাদ দেখে মাইমুনা বেগম হেসেই ফেললেন। তিনি বললেন, এত রং ঢং ভালো না, সবই তো বুঝি। বড় ছেলে বিয়ে করলেন, বাড়ির বাচ্চারা সব
বড় হয়ে গেল, অথচ আপনার এখনো দুষ্টুমি বুদ্ধি গেল না। আহাদ মির্জা এবার মাইমুনার হাতটা আলতো করে ধরে বললেন। আহ ময়মুনা, ভালোবাসার কি কোনো বয়স আছে বলো? মাইমুনা বেগম লজ্জা পেয়ে কথার মোড় ঘুরাতে চাইলেন। তিনি গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, তা আরিয়ান আর ত্রিনার খোঁজ নিয়েছিলে? ওরা কেমন আছে? হ্যাঁ, কথা হয়েছে। আজ অফিসে একটা পার্টি আছে, সেখানে তারা দুজনে গিয়েছে। আহাদ মির্জার কথা শুনে মাইমুনা বেগমের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি কিছুটা অবাক হয়ে বললেন, ত্রিনা তো এসব হই হুল্লোড় আর পার্টি একদম পছন্দ করে না। ও তো বেশি মানুষের ভিড়ে অসুস্থ হয়ে পড়ে। আরিয়ান ওইসব জায়গায় কেন নিয়ে গেল ওকে? মেয়েটা যদি এখন আবারও অসুস্থ হয়ে পড়ে, তখন কে দেখবে? আহাদ মির্জা তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, আরিয়ান সাথে আছে, ও নিশ্চয়ই সামলে নেবে। আর এখন ওদের একটু বাইরের মানুষদের সাথে মেলামেশা করাও দরকার। আহাদ মির্জা তার স্ত্রীর কণ্ঠে টিনার জন্য এমন ব্যাকুলতা দেখে মনে মনে খুব খুশি হলেন। মুখে মুচকি হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তার মানে তুমি কি টিনাকে পুত্রবধূ হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছো ময়মনা? আহাদ মির্জার এমন সরাসরি প্রশ্নে মাইমুনা বেগম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। সামলে নিয়ে নিচু স্বরে বললেন, মেয়েটা তো আসলে খারাপ না, বেশ শান্ত আর লক্ষ্মী। তাহলে শুরুর দিকে ওর সাথে এত খারাপ ব্যবহার কেন করেছিলে? আহাদ মির্জার প্রশ্নে এবার সত্যটা বেরিয়ে এলো। মাইমুনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে পুরনো দিনের কথা মনে করলেন। তিনি অপরাধীর স্বরে বললেন, আসলে ত্রিনার সৎ মা যখন ওর সম্পর্কে বাজে কথা বলেছিল, আমি সেটাই বিশ্বাস করেছিলাম। আহাদ মির্জা চমকে উঠে ভ্রু কুঁচকালেন। বাজে কথা মানে? সে আবার কি বলছিল? মাইমুনা বেগম আজ সবটুকু খুলে বললেন, তোমাকে আগে বলা হয়নি, আমি যখন প্রথম ওদের বাড়িতে মেয়ে দেখতে যাই, তখনই আমার চোখ আটকে গিয়েছিল ত্রিনার ওপর। মেয়েটার গায়ের রং শ্যামলা হলে কি হবে, ওর চোখে মুখে এমন একটা মায়াবী স্নিগ্ধতা আছে যা বড় মেয়েটার মধ্যে ছিল না। ওর ধীর স্থির স্বভাবটাও আমার খুব মনে ধরেছিল, কিন্তু বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ের কথা তোলাটা দৃষ্টিকটু দেখাবে বলে চুপ করেছিলাম। হয়তো ত্রিনার সৎমা আমার মনের ভাব বুঝতে পেরেছিলেন। আহাদ মির্জা উৎসুক হয়ে শুনছিলেন। মাইমুনা বেগম বলতে থাকলেন, তিনি তখন আমাকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, ত্রিনা দেখতে ভালো হলেও ওর চরিত্র নাকি ভালো নয়। ও নাকি বাইরের ছেলেদের সাথে মেলামেশা করে সম্পর্কে জড়িয়ে আছে। আমি একজন মা হয়ে আরিয়ানের জন্য এমন মেয়েকে মেনে নিতে পারছিলাম না, তাই ওর ওপর সব রাগ ঢেলে দিতাম। আহাদ মির্জা হতাশায় মাথা নাড়লেন। তিনি টিনাকে ছোটবেলা থেকে চেনেন, জানেন মেয়েটা কতটা নির্মল। তিনি শুধু বললেন, কারো কথায় কান দিয়ে হীরের টুকরা মেয়েটাকে চিনতে ভুল করলে তুমি? মাইমুনা বেগম নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বললেন, সেসব অনেক হয়েছে, পুরনো কাসুন্দি আর নাঘাটি। এবার অনেক রাত হলো, ঘুমানো উচিত। আহাদ মির্জা এবার তার চিরচেনা দুষ্টু হাসি দিয়ে স্ত্রীর দিকে তাকালেন। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আমি তো ভেবেছিলাম আরো কিছুক্ষণ গল্প করব। মাইমুনা বেগম মিছে রাগের ভান করে আহাদ মির্জার গায়ের উপর কাঁথা টেনে দিয়ে বললেন, আর রং ঢং করতে হবে না, এবার চুপ করে ঘুমান দেখি। পার্টির এক কোণে বসে বিষাক্ত হাসি ঠোঁটে ঝুলে টিনার দিকে তাকিয়ে আছে মীরা। তার চোখে শয়তানি বুদ্ধি খেলছে। টিনা যে গ্লাসের পর গ্লাস সফট ড্রিঙ্কস ভেবে খাচ্ছে, তাতে মীরা নিজেই অনেক কড়া অ্যালকোহল মিশিয়ে দিয়েছিল। নেশার প্রথম ধাক্কাতে টিনা ঝিমিয়ে পড়েছে। মীরা বিড়বিড় করে বলল, আজ তোকে সবার সামনে এমন তাসে উড়াই দেব যে তুই মুখ দেখানোর জায়গা পাবি না। আরিয়ান এখনো দূরে তার ম্যানেজার আর বিজনেস পার্টনারদের সাথে কথা বলতে মগ্ন। মীরা এই সুযোগটা কাজে লাগাতে চাইল। সে ধীর পায়ে টিনার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। টিনা এখন আধা বোঝা চোখে সামনের গ্লাসের দিকে তাকিয়েছে। মীরা ডাকলো, ত্রিনা। টিনা কোনো মতে মিটিমিটি চোখে মীরার দিকে তাকালো। তার চোখের মণিগুলো স্থির হতে পারছে না। টিনা কিছু বলার আগে মীরা আদিক্ষেতা করে বলল, তোমার কি মাথা ঘুরছে ত্রিনা? শরীরটা কি খারাপ লাগছে? টিনা নেশাতুর গলায় জড়িয়ে জড়িয়ে বলল, মনে হচ্ছে পুরো ঘরটা বনবন করে ঘুরছে, মনে হচ্ছে আমি আকাশে উড়ছি। মীরা মনে মনে বিজয়ীর হাসি হাসলো। প্ল্যান মাফিক কাজ হচ্ছে দেখে সে টিনার একটা হাত শক্ত করে ধরল। মীরা বলল, চলো ত্রিনা, এই কোণে বসে থেকো না। টিনা টলতে টলতে প্রশ্ন করলো, কোথায় নিয়ে যাচ্ছ? চলো তো, গেলেই দেখতে পাবে, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। মীরা কথাগুলো বলে টিনাকে ভিড়ের মাঝখানে টেনে নিয়ে যেতে লাগলো। মীরার আসল উদ্দেশ্য হলো টিনাকে মাঝখানে ডান্স ফ্লোরে নিয়ে গিয়ে এমনভাবে ল্যাং মেরে ফেলে দেওয়া যাতে সে সবার সামনে উপহাসের পাত্র হয়।
নেশায় চুর হয়ে থাকা টিনা তখন নিজেকে সামলাতে পারবে না। মীরা ভাবলো, তোর জন্য আরিয়ান আমাকে পাত্তা দিচ্ছে না, আজ তুই অপমানে শেষ হয়ে যাবি আর আরিয়ান তোকে এই অবস্থায় দেখে ঘৃণা করতে শুরু করবে। মীরা যখন দেখলো টিনা পুরাপুরি নেশায় আচ্ছন্ন, সে মোক্ষম সুযোগটা লুফে নিল। ডান্স ফ্লোরের ঠিক মাঝখানে সবার আকর্ষণের কেন্দ্রে নিয়ে গিয়ে মীরা হুট করে টিনার হাত ছেড়ে দিল। টিনা তখন নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে, তার পা টলমল করছে। মীরা বাঁকা হেসে নিজের পা বাড়িয়ে টিনার পায়ে ল্যাং মারল। টিনা টাল সামলাতে না পেরে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। মীরা মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছিল এই ভেবে যে এখন সবার হাসাহাসির পাত্র হবে টিনা, কিন্তু তার সেই আনন্দ কয়েক সেকেন্ডও স্থায়ী হলো না। টিনা শক্ত মেঝেতে পড়ার আগে একজোড়া শক্ত হাত তাকে পতন থেকে রক্ষা করলো। টিনা সজোরে আছড়ে পড়ল এক চওড়া বুকের উপর, তাকে কেউ পরম মমতায় আগলে রেখেছে। মীরা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো সে আর কেউ নয়, স্বয়ং আরিয়ান। আরিয়ান দূর থেকে লক্ষ্য করছিল টিনা আর মীরাকে। টিনা টলে যাওয়ার সাথে সাথে সে চিতাবাঘের ক্ষিপ্রতায় এসে তাকে ধরে ফেলেছে। টিনা নেশার ঘোরে আরিয়ানের শার্টের কলারটা খামচে ধরে বিড়বিড় করছে। আরিয়ান এবার মুখ তুলে মীরার দিকে তাকালো, তার দু চোখে তখন যেন আগুন ঝরছে। সেই চাহনিতে এত রাগ ছিল যে মীরার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। আরিয়ান দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, কি করার চেষ্টা করছিলে মীরা? আমি পাশে নেই বলে ভেবেছে যা খুশি তাই করবে? মীরা ভয়ে শুকনো ঢোক গিল, তোতলাতে তোতলাতে বলল, না মানে আরিয়ান, ও তো একা একা হাঁটতে পারছিল না, আমি তো শুধু সাহায্য। চুপ করো। আরিয়ানের হুঙ্কারে আশেপাশে দু একজন তাকিয়ে পড়ল। টিনা আরিয়ানের বুকে নিজের নাক মুখ ঘষল কিছুক্ষণ। আরিয়ান ভ্রুকুচকে টিনার দিকে তাকালো। মেয়েটার এমন অস্বাভাবিক আচরণ সে আগে কখনো দেখেনি। টিনা এবার আরিয়ানের মুখের দিকে চোখ তুলে তাকে হিহি করে হাসলো। হাসতে হাসতে সে হঠাৎ মীরার দিকে তাকালো, হেলে দুলে হেঁটে একদম মীরার খুব কাছে গিয়ে দাঁড়ালো। মীরাকে পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করে নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, তুই আমায় ল্যাং দিয়ে ফেলতে নিলি কেন? মীরা ঘৃণা ভরে কিছুটা পিছিয়ে গিয়ে বলল, সরো তো এখান থেকে, অসহ্য। বলেই মীরা পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু সাথে সাথে টিনা মীরার চুল শক্ত করে টেনে ধরল। এহেন ও কাণ্ড দেখে আরিয়ান যেন আকাশ থেকে পড়ল। সে দ্রুত এগিয়ে গেল টিনাকে ফেরাতে, কিন্তু টিনা মীরার চুল টেনে ধরে আবল তাবল বকতে শুরু করেছে। আরিয়ান টিনার দুই বাহু ধরে টেনে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে লাগলো। টিনা মীরার চুল ছেড়ে দিল ঠিকই, কিন্তু পরক্ষণেই নিজের পায়ে জুতো খুলে সজোরে ছুঁড়ে মারল মীরার দিকে। পুরো পার্টির লোকজন এখন হাঁ করে তাকিয়েছে। মীরা অপমানে আর রাগে নাক মুখ কুচকে নিল। সে চারিদিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, তোকে আমি দেখে নিব। বলেই গটগট পায়ে পার্টি ছেড়ে বেরিয়ে গেল মীরা। চারিপাশে উৎসুক জনতাকে উদ্দেশ্য করে আরিয়ান তখন পরিস্থিতি সামলে দিতে বলল, আপনারা প্লিজ এনজয় করুন, বিশেষ কিছু হয়নি। সকলে আবার নিজেদের মতো কথা বলা শুরু করলে আরিয়ান টিনার দিকে কড়া নজরে তাকালো। কি হচ্ছে তোমার? ড্রিঙ্কস করেছো নাকি? টিনা একদম আরিয়ানের গায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে নাক কুচকে বলল, একদমই না, ওসব পচা জিনিস আমি খাই না। টিনা টলতে টলতে এগিয়ে গিয়ে নিজের টেবিল থেকে সেই জুসের গ্লাসটা তুলে নিল। সেটা আরিয়ানের মুখের সামনে ধরে বলল, এই নিন আপনি খান, খেয়ে দেখুন কি দারুণ মজা। আরিয়ান অবাক হয়ে তাকালো। সে বুঝতে পারলো মীরা নিশ্চয়ই জুসে কিছু মিশিয়েছিল। সে জুসটা হাতে নিয়ে নাকের কাছে ধরে গন্ধ শুকে বোঝার চেষ্টা করলো এর মধ্যে কি আছে, কিন্তু আরিয়ানের কিছু বোঝার আগে টিনা গ্লাসটা উঁচু করে পুরো জুসটা আরিয়ানের মুখের ভিতর ঢেলে দিল। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই অনিচ্ছা সত্ত্বেও অনেকটা জুস গিলে ফেললো। আরিয়ান এবার টিনার দিকে প্রচন্ড রাগী চোখে তাকালো, কিন্তু টিনা সে রাগী মুখ দেখে একটু ভয় পেল না, বরং ছোট বাচ্চার মতো খিলখিল করে হেসে উঠল। রোহান আর মিতু একসাথে রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আবহাওয়াটা আজ বেশ চমৎকার। শীতের তীব্রতা আগের তুলনায় অনেক কমে এসেছে। বাতাসে এখন বসন্তের হালকা ছোঁয়া। আকাশে গাঢ় কুয়াশা নেই বললেই চলে, কেবল চাদর পাতলা কুয়াশার বুক চিরে ঝাপসা চাঁদের আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। দুজনে একই চাদরে নিজেদের জড়িয়ে নিয়ে প্রকৃতির এই নিস্তব্ধতা উপভোগ করছে। রোহান হঠাৎ মিতুর হাতটা শক্ত করে ধরে খুব শীতল কণ্ঠে প্রশ্ন করল, নীলাঞ্জনা, সারা জীবন আমাদের ভালোবাসা কি এভাবে অটুট থাকবে? মিতু এক পলক চাঁদের দিকে তাকিয়ে থেকে হাসলো। রোহানের দিকে না তাকিয়ে সে ধীর স্বরে উত্তর দিল, যদি তুমি চাও তবে নিশ্চয়ই থাকবে, নাকি ওই আগের বারের মতোই কোনো তুচ্ছ কারণে ভুল বুঝে আবার আমায় ছেড়ে দূরে সরে যাবে? রোহানের বুকে যেন তীরের মতো বিঁধল কথাটা। সে অপরাধী হয়ে বলল, প্লিজ এভাবে পুরনো কথা বলে আমায় লজ্জা দিও না, নিজেকে আসলে খুব অপরাধী মনে হয়। মিতু কিছুক্ষণ নীরব রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ মা নিচতলায় বসেছিলেন। এই বাড়িতে খেলার কোনো সাথী নেই, কোনো ছোট বাচ্চা নেই, বাড়িটা নাকি খুব শূন্য শূন্য লাগে ওনার কাছে।
রোহান মিতুর দিকে ফিরে তাকালো। মা বলছেন তো, তাতে কি হয়েছে? মিতু এবার সরাসরি রোহানের চোখের দিকে তাকিয়ে বলল, তো মানে কি? মা চাচ্ছেন আমাদের ঘরে নতুন কেউ আসুক, উনি নাতি নাতনির মুখ দেখতে চান। রোহানের চোখে মুখে হঠাৎ রাগের আভা ফুটে উঠল। সে কিছুটা কঠোর গলায় বলল, বাচ্চার কথা আর কখনো বলবে না মিতু। এই বাচ্চার পাল্লায় পড়েই আমাদের সাজানো ভালোবাসা একবার ভাঙতে বসেছিল। আমি আর ওই ঝুঁকি নিতে চাই না। মিতু শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করলো, তখন তো তুমি আমায় ভুল বুঝেছিলে রোহান, আশা করি এবার আর তেমন কিছু হবে না। বুঝেছি। রোহান মিতুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, কিন্তু আমার কোনো সন্তানের প্রয়োজন নেই। তুমি এমনিতেই অসুস্থ, এখন একটা বাচ্চার জন্য আমি তোমার জীবনের রিস্ক নিতে পারবো না। আমি চাই না আমার নীলাঞ্জনাকে হারাতে। আমি সারা জীবন তোমাকে এভাবেই নিজের কাছে পেতে চাই। মিতু এবার রোহানের কথা অগ্রাহ্য করে জেদ ধরে বলল, কিন্তু আমার যে সন্তানের খুব শখ রোহান, পৃথিবীর সব নারীরই মাতৃত্বের 7 বার তীব্র ইচ্ছা থাকে, আমি কেন বঞ্চিত হব? আমিও চাই আমাদের একটা অংশের পৃথিবীতে আসুক। রোহান কিছুক্ষণ মিতুর চোখের গভীরতা মেপে দেখল, তারপর দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, সত্যি কি এটা তোমার শখ? মিতু নিচু স্বরে বলল। রোহান এবার মৃদু হেসে বলল, তাহলে আর দেরি কিসের, চলো তবে। মিতু লজ্জায় লাল হয়ে রোহানের বুকে ছোট একটা কিল বসিয়ে দিয়ে বলল, ধ্যাৎ, কি যে বলো না তুমি। রোহান হাসতে হাসতে বলল, আরে আমি তো ঘরে গিয়ে ঘুমাতে যাওয়ার কথা বললাম, তুমি আবার কি ভাবলে? মিতু এবার সত্যি ভীষণ লজ্জা পেল। লজ্জায় মুখ লুকানোর জায়গা না পেয়ে সে রোহানের বুকে নিজের মুখ গুজে দিল। রোহান প্রাণ খোলা শব্দ করে হেসে উঠল, আর তার সেই হাসির সাথে মিতুর মিষ্টি হাসির শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল ব্যালকনির ওই ঝাপসা চাঁদের আলোয়। আরিয়ানদের বাংলোর সামনে সে গাড়িটা থামলো। ড্রাইভার সামনে থেকে বিনতির সুরে বলল, স্যার এসে পড়েছি। আরিয়ান কোনো মতে মাথা ঝাঁকি ঘোর কাটানোর চেষ্টা করলো। সে গাড়ি থেকে নামতে চীনাকে প্রায় টেনে নামাতে হলো। আরিয়ানের কোম্পানির ম্যানেজার তাদের পৌঁছে দেওয়ার জন্য ড্রাইভারের ব্যবস্থা করে দিয়েছিলেন। আরিয়ান নিজেও কিছুটা নেশাগ্রস্ত হয়ে পড়েছে, যদিও সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ওই পানীয়র কারণেই হয়েছে। টিনা টলমল পায়ে আরিয়ানের আগে আগে কোনো মতে বাড়ির ভেতর ঢুকলো। আরিয়ানের নেশা টিনার মতো ততটা গাঢ় না হলেও সে নিজেও টালমাটাল অবস্থায় আছে। রুমে ঢুকে টিনা কোনো কিছু না ভেবে বিছানায় ধপাস করে ঢাল হয়ে শুয়ে পড়ল। আরিয়ান দরজায় ভর দিয়ে রুমে ঢুকে টিনাকে ভাবে বিছানায় পড়ে থাকতে দেখে ভ্রু কুচকে বলল, মেয়ে বিছানায় এভাবে ব্যাঙের মতো শুয়ে আছো কেন? ওঠো বলছে। টিনা আরিয়ানের কথা শুনে চোখ মিটমিট করে তাকালো। তারপর বিছানায় 2 হাতে ভর দিয়ে অনেক কসরত করে টলতে টলতে উঠে দাঁড়ালো। সে একদম আরিয়ানের সামনে এসে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে আরিয়ানের মুখের দিকে তাকালো। হুট করে আরিয়ানের 2 গালে হাত রেখে মুখটা 2 পাশে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে নিয়ে আহ্লাদি স্বরে বলল, ওম্মা, এই লোকটা এত সুন্দর কেন? আরিয়ান কোনো উত্তর দিল না। সে নিজেই তখন দেয়াল না ধরলে পড়ে যাবে এমন অবস্থা। টিনা হঠাৎ খিলখিল করে হেসে উঠল, যেন পৃথিবীর সবচেয়ে বড় জোকস শুনেছে। হাসতে হাসতে সে বলল, রাগী সাহেব, আপনি দেখতে একদম তেতো করলার মতো সুন্দর। আরিয়ান নিজের ভারসাম্য সামলাতে সামলাতে শব্দ করে হেসে উঠল। সেও পাল্টা জবাব দেওয়ার নেশায় বলে উঠল, তুমিও ঠিক কচুর মতো সুন্দর। টিনা এবার আরিয়ানের দিকে আরেকটু এগিয়ে আসলো। আরিয়ানের শার্টের কলারটা এক আঙ্গুলে পেঁচিয়ে ধরে ফিসফিস করে বলল, আপনি আপনি না একদম মিহুর পাছার মতো সুন্দর। আরিয়ান এবার নাক মুখ কুচকে বিতৃষ্ণা নিয়ে বলল। আরিয়ান আরো 2 পা সামনে এগিয়ে এলো। টিনার অবাধ্য হাতগুলো তখন আরিয়ানের গলার কাছে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে। টিনার শীতল আঙ্গুলের স্পর্শ আরিয়ানের বুকের ভেতর এক অদ্ভুত কম্পন তৈরি করলো। তার শ্বাস প্রশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। আরিয়ান আরো কিছুটা ঝুঁকে এলো টিনার দিকে। চারিপাশের সবকিছু যেন এক মায়াবী নিস্তব্ধতায় ডুবে গেল। আরিয়ান খুব গভীর আর আচ্ছন্ন গলায় হঠাৎ বলে উঠল, ত্রিনা, তুমি কি আমার হবে সারা জীবনের জন্য, শুধুই আমার? টিনা নেশাতুর চোখে মিটমিট করে তাকালো। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। সে অস্ফুট স্বরে শুধু বলল, আমি আমি টিনাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না আরিয়ান। মুহূর্তেই তাকে পাজাকুলো করে নিজের বলিষ্ঠ বাহুবন্দি করলো। অত্যন্ত ধীর স্থির আর কোমলভাবে তাকে বিছানায় নরম বালিশে শুইয়ে দিল। টিনা ফ্যালফ্যাল করে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। আরিয়ানের মনে হচ্ছে আজ আর তার সামনে যে মেয়েটা শুয়ে আছে তার চেয়ে রূপবতী আর মায়াবতী কোনো মানবী বুঝি পৃথিবীর বুকে আর জন্ম নেয়নি। টিনার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। এক অজানা অনুভূতিতে সে হঠাৎই আরিয়ানকে আলতো করে ধাক্কা দিল, কিন্তু তার এই শক্তিহীন দুখানা নরম হাত দিয়ে আরিয়ানের মতো একজন সুঠাম দেহি
পুরুষকে টলানো সম্ভব ছিল না। আরিয়ান পরম আবেশে টিনার উপর ঝুঁকে পড়ল। তারপর খুব সন্তর্পণে টিনা স্নিগ্ধ ললাটে নিজের ওষ্ঠদ্বয় স্পর্শ করল। সে অতর্কিত গভীর স্পর্শে টিনা এক লহমায় কেঁপে উঠল। তার সমস্ত শরীর যেন শিওরে উঠল এক অজানা মাদকতায়। এখন দুজনের মাঝে 1 ইঞ্চি জায়গাও খালি নেই। আরিয়ান টিনার রেশমি চুলের সুবাসে নিজের মুখ লুকিয়ে এক দীর্ঘ শ্বাস নিল। পুরো ঘরে তখন এক অপার্থিব নীরবতা, যা কেবল দুটি হৃদস্পন্দনে শব্দে মুখরিত। ঘরের বাতাসও যেন আজ সেই ভালোবাসার ভারে মন্থর হয়ে এলো। এক আত্মার সাথে অন্য এক আত্মার মিলনের এই কাহিনী ঘরের দেয়ালে দেয়ালে এক মায়াবী আবেশে ছড়িয়ে দিচ্ছে। তবে কে জানে এই পর মুহূর্তের কাছে আশায় কি ভবিষ্যতে কোনো ভয়ঙ্কর রূপ ধারণ করবে কিনা। ধরনীর বুকে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে অনেকক্ষণ হলো। জানালার পর্দা ভেদ করে আসা হালকা এক চিলতে রোদ্দুর টিনার চোখে মুখে পড়তেই তার তন্দ্রা ভাবটা কেটে গেল। শরীরটা প্রচণ্ড ভারী হয়ে আছে। প্রতিটা পেশিতে এক তীব্র ব্যথার ক্লান্তি অনুভব হচ্ছে। টিনা এখনও চোখ মেলেনি, তবে তার শরীর আর মন জানান দিচ্ছে যে গত রাতে বড় কোনো ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। চোখ বন্ধ রেখে সে অনুভব করতে পারল একজোড়া শক্ত এবং বলিষ্ঠ হাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। টিনার মস্তিষ্কে হঠাৎ কোনো এক অশুভ আশঙ্কার কথা বিততে সে জোর করে নিজের আখিদ্বয় মেলল, কিন্তু দৃষ্টি মিলতে সে সামনে একটা মাংসল দেওয়ালের মতো কিছু দেখতে পেল। টিনা ধীর পায়ে একটু নড়েচড়ে মাথাটা সামান্য উঁচিয়ে তাকাতে ভয়ে শিউরে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল আরিয়ানের উন্মুক্ত প্রশস্ত বুক। টিনা বিস্ময়ের আতঙ্ক নিয়ে আরিয়ানের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। নিজেকে নিজে প্রশ্ন করল, আমি ওনার বুকে কি করছি, কিভাবে এখানে এলাম? কিন্তু কোনো উত্তর মিলল না। সে আরিয়ানের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসতে চাইল, কিন্তু শরীরের প্রতি হাড়ের জয়েন্টে জয়েন্টে তীব্র যন্ত্রণায় তার মুখ দিয়ে অস্ফুট এক আর্তনাদ বেরিয়ে এলো। ঠিক তখনই টিনার নজর গেল নিজের বিপর্যস্ত অবস্থার দিকে। নিজের শরীরের চিহ্নগুলো দেখে সে থরথর করে কেঁপে উঠল। আবারও আরিয়ানের দিকে ফিরে দেখল লোকটার শরীরে কোনো শার্ট বা গেঞ্জি নেই। টিনা যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। চারিপাশের সবকিছু তার কাছে ঝাপসা হয়ে আসছে। সে দ্রুত চাদর দিয়ে নিজের শরীরটা টেনে টুনে ঢেকে নিয়ে বিছানার একপাশে গিয়ে বসল। তার ঠোঁট দুটো অবাধ্যভাবে কাঁপছে। পুরো শরীরে এক অসহ্য কম্পন শুরু হয়েছে। তার মনে হচ্ছে গত রাতের ওই কয়েক ঘন্টা তার সমস্ত অস্তিত্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। টিনা বিছানার সাইডে বসে আর নিজেকে ধরে রাখতে পারল না। 2 হাতে মুখ ঢেকে সে ডুকরে কেঁদে ওঠে। কান্না তীব্র বেগে তার দম বন্ধ হয়ে আসছে। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে। সে বুঝতে পারছে আজ থেকে তার জীবনের গল্পটা সম্পূর্ণ বদলে গেছে। আরিয়ান সকালের কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটতেই বিরক্তিতে নাক মুখ কুঁচকে চোখ খুলল, কিন্তু পরক্ষণে এক করুণ কান্নার শব্দ তার কানে পৌঁছাতে সে পুরোপুরি সজাগ হয়ে গেল। বিছানায় পাশ ফিরতেই সে দেখল টিনা 2 হাঁটুতে মুখ গুজে ডুকরে কাঁদছে। আরিয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করল, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? আরিয়ানের কণ্ঠস্বর কানে যেতেই টিনা বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। আরিয়ানকে চোখের সামনে দেখে সে ভয়ে ও ঘৃণায় চাদরটা শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান প্রথমে পুরো ব্যাপারটা ধরতে না পারলেও হঠাৎ করে তার মস্তিষ্কে গত রাতের এলোমেলো স্মৃতিগুলো ভিড় করতে শুরু করলো। তার নজর নিজের অনাবৃত বুকের দিকে যেতে সে থমকে গেল। সেখানে স্পষ্ট টিনার নখের খামচির দাগ। আরিয়ানের পুরো শরীর এক মুহূর্তের জন্য জমে গেল। সে বুঝতে পারল টিনার এই কান্নার উৎস কোথায়। রাতে সেই ঘোরে থাকা মুহূর্তগুলো যখন চলচ্চিত্রের মতো তার চোখের সামনে ভেসে উঠল, তখন আরিয়ানের মাথা অপমানে আর অপরাধবোধে নুইয়ে পড়ল। সে দ্রুত বিছানার পাশে পড়ে থাকা নিজের শার্টটা টেনে নিয়ে গায়ে জড়িয়ে নিল। টিনার কান্নার বেগ বাড়ছে, সেই সাথে তার পুরো শরীর থরথর করে কাঁপছে। আরিয়ানের ভেতরটা এক অজানা হাহাকারে ভরে উঠল। সে দ্বিধা ভরে টিনার কাঁপতে থাকা বাহুতে হাত রাখলো, শান্ত গলায় বলতে চাইল, ত্রিনা, আই এম রিয়েলি সরি। কিন্তু সরি শব্দটা শোনা মাত্রই ত্রিনা ঝট করে মাথা তুলল। তার চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে আছে, আর সেই চোখ দিয়ে যেন ঘৃণা ঠিকরে বেরোচ্ছে। আরিয়ানের হাতের স্পর্শ যেন তার শরীরে আগুনের মতো বিঁধল। এক ঝটকায় আরিয়ানের হাতটা সরিয়ে দিয়ে আর্তনাদ করে বলে উঠল, সরি? আপনি জাস্ট একটা সরি বলছেন? কেন করলেন এটা আপনি? আমি আপনাকে অনেক ভালো মানুষ মনে করতাম, বিশ্বাস করেছিলাম আমি আপনাকে। সেই বিশ্বাসের মর্যাদা এইভাবে দিলেন আপনি? টিনার প্রতিটা কথা তীরের মতো আরিয়ানের বুকে বিঁধতে লাগলো। আরিয়ানের কাছে তখন কোনো উত্তর ছিল না। সে কি বলবে যে তারা দুজনে কাল রাতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, নাকি এই পরিস্থিতির জন্য নিজেকে পুরোপুরি দায়ী করবে। আরিয়ান অত্যন্ত ধীর এবং শান্ত কণ্ঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। সে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে বলে উঠল, ত্রিনা, বোঝার চেষ্টা করো, এখানে আমার বা তোমার কারো কোনো পরিকল্পিত দোষ নেই। পুরোটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। টিনার কান্নার দমকে কথা বলতে পারছিল না, তবুও সে ঘৃণায় কুকড়ে গিয়ে বলল,
বাহ, কত সুন্দর অবলীলায় বলে দিলেন এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি কি বুঝতে পারছেন আপনি আমার কত বড় ক্ষতি করে ফেলেছেন? আমার সারা জীবনে একটা বিশ্বাসের জায়গা ভেঙে দিয়েছেন আপনি। আরিয়ান ট্রিনার আর্তনাদ দেখে নিজেকে আর স্থির রাখতে পারল না। সেও কিছুটা আত্মপক্ষ সমর্থন করে বলে উঠল, সব দোষ আমার উপর দিও না ট্রিনা। তুমি কিন্তু কাল রাতে সায় দিয়েছিলে। কেবল আমার একার চেষ্টায় এমনটা হওয়া সম্ভব ছিল না। আরিয়ানের এই কথা শোনা মাত্রই ট্রিনা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে এক ঝটকায় আরিয়ানের শার্টের কলারটা 2 হাতে চেপে ধরল। আজ যেন ট্রিনা 2 চোখ দিয়ে অশ্রু নয় বরং রক্তক্ষরণ হচ্ছে। আরিয়ান কোনো বাধা দিল না, স্থির হয়ে বসে ট্রিনার চোখের গভীরে জমে থাকা সেই হাহাকার আর তীব্র ব্যথা অনুভব করল। রাগে আর অভিমানে গর্জে উঠল, আমি সায় দিয়েছিলাম। আপনি খুব ভালো করেই জানতেন কাল রাতে আমি ড্রিঙ্কস করার পর নিজের হুঁশে ছিলাম না আমি। কিন্তু আপনি তো হুঁশে ছিলেন, আপনি জানতেন কি ঘটছে, তবুও কিভাবে এমন একটা জঘন্য কাজ করতে পারলেন আপনি? আসলে আপনারা সব পুরুষই এক, আপনাদের জৈবিক চাহিদা মিটে গেলেই সব শেষ। মনের খবর নেওয়ার প্রয়োজন মনেই করেন না। বলে ট্রিনা কলার ছেড়ে দিয়ে নিজের 2 হাতে নিজের চুলগুলো খামচে ধরল। নিজের উপরই তার প্রচন্ড রাগ হচ্ছে। আরিয়ান এবার গলা কিছুটা উঁচিয়ে দৃঢ় কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।